একজন কমেন্ট করলেন যে দাদা রেড অক্সাইড ফ্লোরের ব্যাপারে একটা ভিডিও করুন। ভাবলাম যে সত্যিই তো কেন বন্ধ হয়ে যাচ্ছে, আবার নতুন করে এটাকে আবার আনাও হচ্ছে। আগেতে দেখবেন এবং সবথেকে সস্তার মেঝে ছিল লাল মেঝে, রেড অক্সাইড ফ্লোরিং। হ্যাঁ, আমাদের যে ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফ্লোরিং ছিল তার সেখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এই রেড অক্সাইড কালার। এটা কিন্তু কালার নয়, রেড অক্সাইড পিগমেন্ট। এই রেড অক্সাইড পিগমেন্ট সিমেন্টের সাথে মিশিয়ে যে লাল মেঝে করাটা, এটা আগেকার যে বনিদি বাড়ি, এই জমিদার বাড়ি, সেখানে কিন্তু প্রচুর দেখা যায়। আর তারপর মার্বেল গ্রানাইটের বা টাইলসের সাথে যদি বিচার করি তুল্যমূল্য অনেক সস্তা। তো ভাবলাম এটা নিয়ে ভিডিওটা বানাই। কিন্তু একটা নিয়ে ভেবে দেখুন, এই যে রেড অক্সাইড ফ্লোর মানেই কি সস্তার মেঝে? মানে যারা অনেকেই ভাবে যে আমার বাড়ির মেঝেটা লাল মেঝে থাকলে বোধহয় আমি অত্যন্ত গরিব বা মধ্যবিত্ত, আমার স্টেটাস কম বোঝায়। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরকম অনেক হাই ফাই বাড়ি আছে যেখানে আর্কিটেকচারাল ইন্টেরিয়ার ডেকোরেশনে যখনই ভাবা হচ্ছে নতুন করে বিষয়গুলো, দেখা যাচ্ছে যে মার্বেল গ্রানাইটের থেকেও কোনো পার্টিকুলার বসার ঘরের জন্য রেড অক্সাইড ফ্লোরিংটাকে বেশি করে জোর দেওয়া হচ্ছে। কারণ সেখানে সেই দেখা যাবে একটা কাঠের পুরনো জানালা, সেখানে দেখা যাবে একটা 20 বর্গা প্যাটার্নের ছাদ, সেখানে দেখা যাবে ওই রেড অক্সাইড ফ্লোর, এবং তার সাথে পুরনো ভিনটেজ যদি আমি ইন্টেরিয়ার ডেকোরেশন করি, সেইটা কিন্তু দাম আরও বেশি হয়ে যায়। তাই এটা ভাবার মানে নেই যে এতে স্ট্যাটাস কমে যাবে। তো ভিডিওটায় আর একটু যাওয়ার আগে কয়েকটা কমেন্ট, আমি সবসময় তো ভিডিও বানাতে থাকি, কিন্তু যে মানুষগুলোর কমেন্ট আমাদের মন ছুঁয়ে গেছে সেই কমেন্টগুলো আপনাদের সামনে না তুললেই নয়। আজকে প্রথম যে কমেন্টটা তুলব, যে হিমাদ্রি সোনা বলছেন, আমি জোর করে বলতে পারি আপনার মতো এমন মানসিকতার লোক অন্য কেউ নাই। আপনার মতো এইসব ভিডিও ইউটিউব কি এই ইন্টারনেট জগতে কোথাও পাওয়া যাবে না, যে এত এক বড় মাপের ইঞ্জিনিয়ার আমাদের মতো নিম্নবিত্ত ও মধ্যবিত্তর জন্য চিন্তাভাবনা করে। প্রথম কমেন্ট যেটা আমার মন ছুঁয়ে যায়। এবং দ্বিতীয় আরেকটি কমেন্ট যেটা অনুরাধা সর্দার বলছেন, দাদা আমি একজন খুব সাধারণ মেয়ে হয়েও আপনার ভিডিও দেখি, কিছু শিক্ষা নিই। সাধারণত আমরা কী ভাবি যে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়, এটা তো পুরুষ মানুষদের বিষয়, এটা ঘরবাড়ি নির্মাণের বিষয়, মেয়েরা কী করবে? না, এই ভিডিওগুলো প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। এবং তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই কমেন্টটা। অনেক নতুন কিছু জিনিস জানতে পারি এবং খুব মজাদার ওয়েতে আমি ভিডিওগুলোকে এক্সপ্রেস করি। আর আমি আর আমার উডবি হাজব্যান্ড, আমার ভবিষ্যতের যিনি হাজব্যান্ড হবেন, তো আপনার কাছ থেকে বাড়ি করার জন্য প্ল্যান নেব, এবং একটা লাভ রিয়াক্ট দিয়ে হাসি দিয়েছেন, বোঝাতে পারছি। আর একটা কমেন্ট দেখা যাচ্ছে যে মিঠুন মণ্ডল, আমাদের একটা মার্বেল নিয়ে ভিডিও ছিল, সেখানে বলছেন যে স্যার আপনি ছাড়া বাংলা ভাষায় এত সুন্দর করে বোঝানোর মতো কেউ নেই। আমি একজন রাজমিস্ত্রি, আমি ভাবতাম আমি সব জানি, কিন্তু আপনার ভিডিও দেখার পর এটুকু বুঝেছি যে আমি অনেক কিছুই জানি না। এটা সেই সব মিস্ত্রি ভাইদের জন্য ইম্পর্টেন্ট যারা সবসময় মনে করে, আমি যেমন আজকেই কুমার কনস্ট্রাকশনে একটা ভিডিও শ্যুট করলাম, যেখানে এক মিস্ত্রি আমার সাথে মানে তর্ক করতে শুরু করে দিয়েছিল, তাকে যখন বোঝাতে গিয়েছিলাম, মানে এইসব শোনার আমার দরকার নেই। বেশিরভাগ মিস্ত্রিদের মধ্যে টেন্ডেন্সিটা থাকে, হ্যাঁ এইসব শুনবো না। আরে ভাই, বোতলের ছিপি আটা রাখলে কোনো দিনই তোমার বোতলের ভিতরে জল ঢোকে না, এটা যেমন সত্য, তেমনি তোমাকে যদি কিছু নিতে হয় তোমাকে কিন্তু ছিপিটা খুলতে হবে, যে ছিপিটা তোমাদের আটা থেকে। আর এই সব মিস্ত্রিরা জীবনে বড় কিছু করে, এরাই বড় কিছু করে, এরাই বড় হয়ে বড় কন্ট্রাক্টর হয়ে দাপিয়ে বেড়ায়, কারণ এদের মধ্যে শেখার একটা আগ্রহ থাকে। আর যারা ভাবে আমরা সব বুঝে গেছি, তারা পারে না। তো সে লিখছে, আমার মতো হাজারো মিস্ত্রি এবং মালিকের আপনি ভরসা, আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। তাহলে মিঠুন মণ্ডল, তার মানে কি এই মিস্ত্রিটা খারাপ ভাষা বলার থেকে এটাকে বলা, সেও মনে করলো যে আমাদের শিখতে হবে। এইগুলোই তফাৎ। দেখুন, যারা যে সমস্ত মিস্ত্রিরা আমাদের ভিডিওতে খারাপ কমেন্ট করেন, একবার মিলিয়ে দেখুন যে কি বলছে কুমারদার সম্পর্কে। এডু ইনফো বলছেন, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার মতো ভালো ও সৎ মানুষ আছে বলেই সমাজ টিকে রয়েছেন, ভালো থাকবেন দাদা। আর একটা আবাস নিয়ে যে বাড়ির ভিডিও করেছিলাম, সেখানে আর একটা কমেন্ট আজকে আসবো ভিডিওতে, কিন্তু এই কমেন্টগুলো জানা দরকার, মানুষের যে রিয়াকশান সেগুলো জানা দরকার। সত্যি আপনার মতো লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আপনি যেভাবে মানুষকে ফ্রিতে পরামর্শ দিচ্ছেন তা পেয়ে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং গর্ববোধ করছি যে এরকম ইঞ্জিনিয়ার আছে বলে, গরিব মানুষের জন্য এরকম ইঞ্জিনিয়ার আছে। বাংলাদেশ থেকে বলেছেন রফিকুল। আর আজকের শেষ কমেন্ট যেটা আমার মন ছুঁয়ে গেছে, যেটা ভাবলাম আপনাদেরকে তুলে ধরি, সেটা হচ্ছে আনন্দ সাভি F5U। যাই হোক দাদা, আমি আপনাকে ফলো করি, আমি একজন মার্বেল মিস্ত্রি। প্রত্যেকটা টপিকে যখন ভিডিও বানাতে যাই বলে, আপনি এই টপিকে কেন এলেন? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত টপিকেই কুমারদা ভিডিও বানাবে। তো দেখো, অনেক কিছু শিখতে পারি আপনার কাছ থেকে। 22 বছর ধরে মার্বেলের কাজ করছি,
এবং আপনার থেকে অনেক কিছু শিখতে পারি। এইটা কেন বলছি, অনেক দুদিন মার্বেলের কাজে ঢুকেছে, দুদিন রাজমিস্ত্রি কাজে ঢুকেছে বলে আমি সব জানি। এদের থেকে শেখো, শিক্ষার কোনো শেষ নেই। তাই শিখতে হবে মাথা নিচু করে, বাঁচতে হবে মাথা উঁচু করে। পারলে একটু ভিডিওতে আমার নামটা বলবেন, তো নাম তো বলেই দিয়েছি। যাই হোক, এই বিষয়গুলো রয়েছে। আমি ভাবলাম যে প্রতিদিনই ভিডিও বানাতেই থাকবো। তো আজকে আমি দেখাই যে মানুষের আমাদের প্রতি ধারণাটা কী রয়েছে। দেখো, একটা কথা বলি। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। লাল মেঝে মানুষ কেন করতে চাইছে না এখন? অনেকেই ভাবছে যে সে একটা ছোট্ট একটা ঘর করলেও সে একটা টাইলস করছে, টাইলসে ফ্লোরিং করছে। আমার হয়তো স্ট্যাটাস কমে যাবে, আমাদের বন্ধুর বাড়ি সব টাইলস মার্বেল, আমার স্ট্যাটাস কমে যাবে। এটা ভুল ধারণা। এখনও পর্যন্ত খুব ভালো যদি রেড অক্সাইড ফ্লোরিং করা যায় এবং তার উপরে যদি কার্পেট বিছিয়ে সুন্দরভাবে, আগেকার দিনের যেমন কাঠেরও ফার্নিচার, এবং গাছ কাটা নিষিদ্ধ হয়ে যাচ্ছে, কাঠের দাম বেড়ে যাচ্ছে, কাঠের ফার্নিচার ডেকোরেট করে রাখা যায়, ভিনটেজ কালেকশন দেয়ালে যদি সেই সব ছবি, চিত্রকলা, ছবি, আর্ট যদি লাগানো যায়, সেই ঘরের যা লুক আসবে, আমি বলে দিচ্ছি আপনার সব থেকে দামি মার্বেল লাগিয়েও সেই লুক হয়তো আনতে পারবেন না, আর সেই লুক আপনার মন ভরাতে পারবে না। তাই এই অপশানে আপনি যেতে পারেন। এবং সবথেকে বড় যেটা ব্যাপার, অনেক সস্তা। শুধু এইটার যে সবথেকে বড় জটিলতা হচ্ছে স্কিল লেভেল লাগে। আমার ভিডিও দেখে আপনি কিন্তু এটা বানাতে পারবেন না। যে বানাচ্ছে সেই মিস্ত্রিটার হাতের কাজ হচ্ছে আসল জিনিস এখানে। কীরকম, আমরা সবসময় দেখেছি এই জিনিসটা একটা খুব মজাদার ব্যাপার। ধরুন এটা ঢালাই হয়ে গেছে, আমরা এখন কি বলি যে দুটো জিনিসের মধ্যে কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখন টেম্পারেচার যেভাবে বাড়ছে, তাতে করে ঢালাই যদি আগে থেকে হয়ে থাকে, যেমন আমরা বলি যে আমি ঢালাই আগে থেকে হয়ে রয়েছে, এরপর যদি আমি একটা বালি মশলা দিয়ে একটা 1 ইঞ্চি লেয়ার মেরে, একটা সিমেন্ট স্যান্ড মর্টার বেড মেরে, তার উপর যদি রেড অক্সাইড পিগমেন্টের এই ফ্লোরিং যদি করি, তাহলে কি সেটা টিকবে? কিছুদিন অন্তর দেখা যাবে, কিছু সময় বাদে যে চারদিকে ফেটে গেছে। কেন হয়? আজকে অত্যাধিক যে গরম, সেই গরমে এই অতিরিক্ত মাত্রায় সিমেন্টের ইউজ হয় কিন্তু এই ধরনের ফ্লোরিংগুলোতে, সেগুলোতে মাকড়সার জালের মতো ফাট এসে যায়। আগে কি হতো, যদি আমি আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে যেতাম, সেখানে দেখা যেত কি হতো, সেখানে একটা ঢালাই, একটা পিসিসি, একটা প্লেন সিমেন্ট কংক্রিটের একটা ঢালাই ধরুন করা আছে, সেটা যথেষ্ট শক্ত হয়ে গেছে। তারপর আমরা কি করতাম, যখন আমরা তো ছিলাম না, আমাদের আগের প্রজন্মের যারা ইঞ্জিনিয়ার বা যারা মিস্ত্রিরা করতো, তারা কি করাতো যে ভালো করে আগে পরিষ্কার করো ঢালাইটাকে। কারণ ঢালাই থেকে দেখবে সবসময় ধুলো উঠতে থাকে, আমরা বলি না, পায়ে পায়ে ধুলো উঠতে থাকে, সিমেন্ট সবসময় উঠছে। পরিষ্কার করো, জল দিয়ে ভিজিয়ে রাখো। কিন্তু এসএসডি কন্ডিশানে, এসএসডি কন্ডিশান মানে কি জানেন? মানে সারফেসটা ভিজে থাকবে, ভিজে ভাব থাকবে, কিন্তু ওর উপর জল দাঁড়িয়ে থাকবে না, জল কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবে, এরকম একটা কন্ডিশন। সেরকমভাবে করে রাখার পর আপনাকে কি করতে হবে, 1:3, 3 বালিতে 1 টিন সিমেন্ট দিয়ে একটা সিমেন্ট মর্টার বেড বানিয়ে তার উপর দেখা যাবে ওই 2 থেকে 3 মিলিমিটারের ওই সিমেন্টের একটা লেয়ার আপনি মারছেন। কি সেটাই হচ্ছে ওই লাল মেঝে তৈরি করছে। কি হতো, আগে দেখা যেত যে রেড অক্সাইডের যে প্রোডাক্ট যে কোম্পানির নিচ্ছেন, সেখানে ডোজ বলা থাকতো, ডোজ, যে 10 ভাগ সিমেন্টে কি 1 ভাগ রেড অক্সাইড দিতে হবে। তার মানে আপনি কী করতেন, বা দেখা যাবে সেখানে লেখা আছে 7 ভাগ সিমেন্টে 1 ভাগ রেড অক্সাইড মেলাতে হবে। আমি জানি না কোন প্রোডাক্টে কি আছে, সেটা তারা বিভিন্ন পরীক্ষা করে তারা হয়তো বলল, আমাদের জানার দরকার নেই। আপনি শুধু মনে রাখবেন যে কোনো মুখস্থ বিদ্যা করে এটা হবে না। যে কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করছেন, সেখানে যেটা বলা থাকবে, যদি ওরা বলে 1:10, তাহলে আপনি একটা কাপ নিলেন কফি খাওয়ার, সেটাতে 10 কাপ সিমেন্ট দিলেন, আর 1 কাপ আপনি রেড অক্সাইড কালারটা মিশিয়ে ভালো করে আপনি একটা খবর কাগজের উপর রেখে ভালো করে মেশাতে থাকলেন, মিশিয়ে কালারটার সাথে সিমেন্ট। আর সবসময় চেষ্টা করবেন যে সিমেন্টটা যেন ব্ল্যাক সিমেন্ট না হয়, গ্রে হয়, বা যেটাকে আপনারা হোয়াইট, সাদা সিমেন্ট বলেছিলেন। সাদা তো হয় না, অ্যাকচুয়ালি পিওর হোয়াইট কালার হয় না সিমেন্টের, গ্রে হয়। যে গ্রে সিমেন্ট, যেটাকে আমরা কথায় সাদা সিমেন্ট বলেই জানি, সেই সিমেন্টটা নেবেন। আর চেষ্টা করবেন, এখন একটা খুব মজাদার ঘটনা ঘটছে, আমি আল্ট্রাটেক প্রিমিয়াম কিনলাম, আল্ট্রাটেক প্রিমিয়ামের 5 বস্তার মধ্যে 2 বস্তা খুলেছি, দেখছি সাদা বেরোলো।
আর 2 বস্তা সাদা মানে সেই গ্রেটাকে আমি সাদাই বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর বাকি 3 বস্তা কালো বেরোলো। আর এই 2 রকমের সিমেন্ট দিয়ে আমি ভেজাল বলবো না, কিন্তু এটা এক্ষেত্রে ভেজালই হয়ে যাবে। তার কারণ দুটো কালার যখন আলাদা হচ্ছে তখন তার সাথে যখন আপনি একটা কোম্পানির রেড অক্সাইড পিগমেন্ট নিয়ে এসে মেশিয়ে করছেন, তখন ওই মেঝেটা যেটা তৈরি হবে তার কোনো এক জায়গায় ডিপ কালার হবে, কোনো এক জায়গায় লাইট কালার হবে, কালারের মধ্যে ইউনিফর্মিটি পাবেন না। তাই সবথেকে বড় জিনিস যেটা বলতে চাইবো যে সিমেন্টটা কিনে আনছেন সেটা এনশিওর করুন যেন একই ব্র্যান্ডের একই সিমেন্ট হয়, সেটা গ্রে হলে গ্রেই হয়, ব্ল্যাক হলে ব্ল্যাক হয়, কিন্তু দুরকম যেন না হয়ে যায় সেটা এনশিওর করুন। আবার অনেক সময় দেখা যায় আপনি যে ব্র্যান্ডের রেড অক্সাইড কিনে এনেছেন ফুরিয়ে গেছে, আপনি দোকানে ছুটেছেন কিনতে, সেই ব্র্যান্ডের আর পাননি, অন্য ব্র্যান্ডের, তখনও কিন্তু কালার কিন্তু মিলবে না। তাই এই কটা বিষয় খেয়াল রাখতে হবে। আর আমি যেটা বলছিলাম যে 25-30 বছর আগে যখন পৃথিবীর টেম্পারেচার কম ছিল তখন আপনি ওই পুরনো ঢালাইয়ের উপর একটু ভিজিয়ে এসএসডি কন্ডিশনে মেঝেটা করে দিতে পারতেন, টিকেও যেত। কিন্তু আজকের দিনে হবে না। আজকের দিনে এটা করতে গেলে আপনাকে সবসময় যেহেতু ওই বন্ডিংটাই নেবে না, ওই আপনি যে পুরনো ঢালাইটার সাথে নতুন প্লাস্টারটার বন্ডিংই নিতে পারবে না, সেটাকে আমরা মানে ঠিক করার জন্য আমরা এখন মনোলিথিক্যালি করতে চাই। সেটা কি? আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আমরা বলি যে হাফ ইঞ্চি পুরনো ঢালাই যদি করাও থাকে আমি ভালো করে চিপিং করব। ভালো করে চিপিং করার পর আমরা সেটাকে হাফ ইঞ্চি পাথর নেবো, নিয়ে আইপিএস যেটা ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফ্লোরিং, হাফ ইঞ্চি পাথর দিয়ে দেখা যাবে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মোটা আবার একটা ঢালাই করবো, ঠিক ড্যাম প্রুফ ঢালাইয়ের মতো। আর ঢালাইটা করার পরই ওই ঢালাইটার থিকনেস কম, তো ওটাকে আপনি আর কম্প্যাক্ট করতে, এমনিতেই যখন ওটাকে করে আসবেন, পাটা দিয়ে ঠুকে আসবেন, স্ক্রিট করে আসবেন, তখন দেখবেন ওটা একদম হার্ড হয়ে থাকবে। আর সেটা হওয়ার কিছুক্ষণ বাদেই মনোলিথিক্যালি মানে সেই ঢালাইটা জমতে আরম্ভ করে দিয়েছে, তার পরপরই আপনারা কি করলেন, ওর উপর ওই 1:3 রেশিওর বালি মশলা প্লাস্টারের মতো করে দিয়ে, তাহলে ওই ঢালাইটার সাথে তাহলে আমি যে শুধু পুরনো ঢালাইয়ের উপর একটা মর্টার বেড দিয়ে রং করতাম, সেটা 1 ইঞ্চি থিকনেসে, সেটা জানা টিকতো। আর আমি এখানে 1.5 ইঞ্চি কি 1.25 ইঞ্চি অলরেডি ঢালাই করে তার উপর হালকা মর্টার বেড দিয়ে তার উপর সঙ্গে সঙ্গে লেয়ার মারছি, সেটা টোটাল একটা 2.5 ইঞ্চি কনসেপ্ট প্যাকেজ হচ্ছে। অনেকটা টাইল ফ্লোরিংয়ের যেমন একটা আলাদা প্যাকেজ থাকে, সেটা কিন্তু দেখা যাবে এই অত্যাধিক গরমের জন্য। কারণ আমার আগে ঢালাই করা আছে বলে যে আমি ওর উপর আবার ঢালাই করবো না, কারণ এখন যদি আমার পুরনো ঢালাইয়ের উপর শুধু প্লাস্টারের মতো করে লাগিয়ে দিই তাহলে সেটা আগে উঠে চলে যাবে। তাহলে আমার ঢালাই যতই থাকুক আমাকে আবার হাফ ইঞ্চি পাথর দিয়ে ঢালাই করে তারপর সেই দিনই প্লাস্টারের মতো টেনে তার উপর 2-3 মিলিমিটারের ওই যেটা আগে থেকে সিমেন্ট আর ওই কালার নয়, আবার বলছি রেড অক্সাইড পিগমেন্ট মিশিয়ে যে করে রেখেছিলেন দিয়ে আপনি মেঝেটা করলেন। আর খুব ভালো মিস্ত্রি দরকার। আগেকার দিনে গল্প শুনতাম যে ওই হারিকেন নিয়ে, হ্যাঁ, অনেকে আবার তখন বলতো, আমি জানি না টার্মটা ঠিক বলছি কিনা, লম্ফ না কি বলতো, তো এখনও জানি না ওইটা আছে কি না, হ্যাঁ, তো এরকম কাপড় দিয়ে পোলতে বানাতো। এই টার্মগুলো আমি ছোটোবেলায় শুনেছিলাম, আমি জানি না ঠিক বলছি কিনা, ওই পোলতে সলতে কী সব বলে, তো সেটা টেকনিক্যালি আমি কথা বলবো না, আমি গ্রাম্য ভাষায় বলবো যাতে আপনারা কানেক্ট করতে পারেন। তো সেই লম্ফ জেলে মিস্ত্রিরা ঘষেই যেত আর চকচকে করে দিত, ঠিক যেমন এই ছবিতে দেখছেন। আর এখনকার মিস্ত্রিরা যারা করে তাদের তো অভিজ্ঞতা নেই, এখনকার কাঁচা বয়সের যেসব মিস্ত্রিরা রিলস দেখে বড় হয়েছে, কিছু মনে করবেন না, তারা খসখসে মেঝে বানায়, অনেকটা চুলকোলে খালি গায়ে মেঝের উপর যদি পিঠটা ঘষেন খুব ভালো চুলকোবে কিন্তু। তাই যাদের চুলকানি আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের চুলকানি নেই তারা কিন্তু ওই ঘষে পরিষ্কার করে। ওই জন্য এখন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের মেঝের ক্ষেত্রে মার্বেলের টপ লেয়ার চকচকে করার জন্য যেভাবে পলিশ করি সেইভাবে পলিশও করে দিই ওই গ্লেসটা আনার জন্য। কিন্তু এই মেঝেগুলোর সবথেকে বড় অ্যাডভান্টেজ কী জানেন? টাইলসে যেরকম টাইলের জয়েন্ট দেখা যায় গ্রাউটিং কেমিক্যাল খুলে গেলে খেঁকো লাগে, এখানে লাগবে না, পুরো গোটা মনে হবে, বোঝাতে পারছি? সেটা কিন্তু আবার এইগুলো আবার অনেকেই দেখবেন মার্বেলের বাড়িতে এটা বলে থাকে যে অনেকেরই বলে যে ঠান্ডায় হাঁটা যায় না, পা ফুলছে, কিন্তু এটার ক্ষেত্রে হবে না। এটা শীতেও অতটা ঠান্ডা নয় যতটা মার্বেল হয়ে যায়, হ্যাঁ, আবার গরমেও অতটা গরম নয় যতটা অন্যান্য মেঝে হয়ে যায়। তার মানে এইটা যেমন সস্তা, এটার অ্যাপিয়ারেন্সও ভালো, এটা করার জন্য শুধু স্কিল লোকের প্রয়োজন, যারা আগে করতো তারা ভালো পারে, এখনকার লোকগুলো পারছে না, ওই যে বললাম চুল কেন। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও।
ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখেন, আমি জানি আমি কিছু তো একটা করেছি যার ফলে মানুষরা এত উপকৃত হয়। আর এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিলেন একজন, আমি এই কমেন্টটাও দেখালাম। তো কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের মেঝে করার, এতে আপনার স্ট্যাটাস কমবে না, বরঞ্চ আরও বেড়ে যাবে। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন। মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে, একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন। আর এই দুটো ভিডিও যদি না দেখে থাকেন, গিয়ে দেখবেন, আর এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেয়ে থাকবেন।